হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কি করব না হচ্ছে ভারতের সমভূমির দ্বিতীয় ক্লাসটা করাবো। এর আগের দিন ভারতীয় সমভূমির প্রথম ক্লাসটা করানো হয়ে গেছে, আজকে দ্বিতীয়টা করাবো। আজকে ভারতীয় সমভূমির আঞ্চলিক বিভাজন করাবো, ঠিক আছে? তো তোমরা নোট করতে থাকো। প্রথম যেটা করাবো সেটা হচ্ছে কি না আছে সিন্ধু সমভূমি করাবো। সিন্ধু সমভূমি, সিন্ধু সমভূমি। দুই যেটা করাবে পাঞ্জাব সমভূমি করাবো। পাঞ্জাব সমভূমি, সিন্ধু সমভূমি, পাঞ্জাব সমভূমি। তারপর যেটা করব সেটা হচ্ছে তোমার রাজস্থানের সমভূমি করাবো। রাজস্থানের সমভূমি, রাজস্থানের সমভূমি। তারপর করাবো গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় সমভূমি, গাঙ্গেয় সমভূমি। তারপর করাবো কি, তারপর করাবো তোমাদের ব্রহ্মপুত্র সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি বা আসাম সমভূমি। আসাম সমভূমি। তো তোমাদের এইগুলো আজকে করাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। প্রথম করাবো কি না আছে সিন্ধু সমভূমি। ফ্রেন্ড, সিন্ধু নদীটা এরকমভাবে এসছে, এরকমভাবে এসছে, ঠিক আছে? তো যদি সিন্ধু নদীটা এইভাবে আসে, সিন্ধু সমভূমি বলতে সিন্ধু নদীটা যদি এইভাবে আসে, তো ওপর থেকে মানে এই সাইডগুলো থেকে কি না আছে তার নুড়ি কাঁকর বালি ইত্যাদি ইত্যাদি নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে এসে কোথায় নিয়ে আসবে, এইরকম এই দিকে নিয়ে আসবে। তো উর্বরটা কোথায় বেশি হওয়া উচিত, ফার্টাইল সয়েলটা কোথায় বেশি হওয়া উচিত, পলিমাটি কোথায় বেশি হওয়া উচিত? তাহলে কি হবে না আছে পলি সয়েল হবে, যে পলিমৃত্তিকা হবে। পলিমৃত্তিকাটা কোথায় বেশি হবে, এই যে এদিকটা কি পশ্চিম দিকে হবে, পশ্চিম দিক, পশ্চিম দিক, পশ্চিম দিকে পলিমৃত্তিকা হবে, ঠিক আছে? যেখানে পলিমৃত্তিকা হবে সেদিকে কি ভালো হবে, চাষবাস ভালো হবে, ঠিক আছে? এদিকে তাহলে চাষবাসও ভালো হবে। এবার যদি দেখা যায় তাহলে কি না আছে পশ্চিম দিকে পলিমৃত্তিকা হচ্ছে, কিন্তু পূর্ব দিকে তাহলে কি হবে, পূর্ব দিকে হবে পূর্ব দিকে কোন মৃত্তিকা হবে, পূর্ব দিকে হচ্ছে কোন মৃত্তিকা, স্যালাইন সয়েল, মানে যেটাকে বলা হয় কি না আছে বাংলায় বলে স্যালাইন সয়েল কি না আছে লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত, লবণাক্ত মাটি বা লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে? এরপর উত্তরে যে উত্তরটা কি কেমন হবে, উত্তরটা দেখো নদী কোন দিকে বয়, যেদিকে ঢালু সেদিকে নদী বইবে। এবার নদীটা এদিকে বইছে, তো উত্তর দিকটা কি থাকবে, উত্তর দিকটা কিন্তু মরুভূমি এরিয়া। কারণ উত্তরটা মরুভূমি এরিয়া হওয়ারও কারণ আছে, কারণ তোমার এদিকে বঙ্গোপসাগরটা যে আছে অনেক দূরে, যার জন্য কোনো জলীয় বাষ্পও নিয়ে যেতে পারে না। সেদিকে আরব সাগর, সেখান থেকেও অনেকটা দূরে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এগুলো সাধারণত গ্লেসিয়ার বা হচ্ছে কি বলা হয় সেগুলোকে মানে হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী হচ্ছে, ঠিক আছে? সিন্ধু নদী। তো পাহাড় পর্বত থেকে এইসব নদীগুলো এসছে। তো ওপরের দিকটা কি না আছে, ওপরের যে দিকটা সেটা হচ্ছে কি না আছে অর্থাৎ উত্তরের যে সমভূমি সেটা হবে কেমন, উত্তরের সমভূমিটা হচ্ছে মরুস্থলী হবে বা হচ্ছে মরুভূমি। উত্তরের সমভূমিটা কেমন হবে, মরুভূমি হবে, ঠিক আছে? এবার দক্ষিণের যে সমভূমিটা হবে, দক্ষিণেরও সমভূমিটা কেমন হবে, দক্ষিণেরও সমভূমিটা হবে কি না আছে পলিযুক্ত, পলিমৃত্তিকাযুক্ত সমভূমি। পলিমৃত্তিকা যুক্ত কিনারে সমভূমি, এটা কোথায় না আছে দক্ষিণ দিক। তোমরা বুঝতে পারলে? তাহলে এই যে সিন্ধু সমভূমি, সিন্ধু সমভূমির उत्तर दिकटा कि ना उत्तर दिकटा मरुभूमि ठीक है।
দক্ষিণ দিকটা কি, উত্তর দক্ষিণ দিকটা হচ্ছে পলিমাটি, কারণ দক্ষিণে বইছে, কারণ দক্ষিণে তো এদিকে মানে এদিকে তো বইছে। এরপর দক্ষিণের দিকে আরও অনেকগুলো নদী আছে, যেমন পাঞ্জাবের অনেকগুলো নদী আছে, যার ফলে যে এই মাঝখানের যে গ্যাপটা সেই জায়গাটায় পলিমৃত্তিকা আছে, ঠিক আছে। তারপর আছে এই যে পশ্চিম দিকে, পশ্চিম দিকটায় কী আছে, পলিমৃত্তিকা বলেছি। আর হচ্ছে পূর্ব দিকে কী আছে, পূর্ব দিকে হচ্ছে লবণাক্ত মৃত্তিকা, ঠিক আছে। আর উপরে উত্তরের দিকে আছে কি না, আছে মরুমৃত্তিকা। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে এর স্ট্রাকচার। এবার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো চাষের জন্য খুবই উপযোগী, কিন্তু উত্তরের দিকে যে মরুভূমি জায়গাটা সেটা কিন্তু চাষ ভালো হয় না। আর হচ্ছে তোমার এই যে পূর্ব দিকে যে এটা লবণাক্ত মৃত্তিকায় তেমন একটা ভালো মানে ফসলযুক্ত চাষ করা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে সিন্ধু সমভূমি। বোঝা গেল সিন্ধু সমভূমিটা। এবার দেখবো কি না হচ্ছে পাঞ্জাব সমভূমি। পাঞ্জাব যে সমভূমিটা, ফ্রেন্ড পাঞ্জাব সমভূমি আমি কালকে তোমাদের যে ক্লাস করিয়েছিলাম, ক্লাসে আমি বলেছিলাম যে কিছু দোয়াব দেখা যায়। দোয়াবের কথা বলেছি। দোয়াব কি না আছে, দুটি নদীর মাঝখানে যে এই যে ধরো এই একটা নদী গেল, এই একটা নদী গেল, ঠিক আছে। এই যে মাঝখানের যে সমভূমি এটাকে আমরা বলবো দোয়াব, ঠিক আছে। এই দুটি নদীর মাঝখানে যে বলবো থাকবে সেটা হচ্ছে দোয়াব। এবার পাঞ্জাবে অনেকগুলো দোয়াব দেখা যায়। পাঞ্জাবে কিভাবে দোয়াব দেখা যায়, কারণ হচ্ছে পাঞ্জাব নামটাই হয়েছে 5টি নদীর সমন্বয়ে তৈরি বলে এটাকে বলা হয় পাঞ্জাব। বোঝা গেল? 5টি নদী দ্বারা তৈরি বলে এটাকে বলা হচ্ছে পাঞ্জাব। যার ফলস্বরূপ যেহেতু 5টা নদী আছে, তো তার মাঝখানে কিছু কিছু তো দোয়াব দেখা যাবে, তাই না? তো সেই দোয়াবগুলো কী জিনিস কী আছে আমরা দেখে নেব, ঠিক আছে। তোমার প্রথম একটা নদী গেছে, ঠিক আছে। একটা ছোট্ট করে আমি লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দিকে গেছে, তোমরা জানো পশ্চিমে সবগুলো নদী গেছে। এটা যে নদীটা, এটাকে কি নদী বলবো, এটাকে আমরা বলবো সিন্ধু নদী। সিন্ধু নদী, সিন্ধু নদী। এবার তারপর আবার একটা নদী গেছে, সিন্ধু। সিন্ধুর পর কি নদীটা আছে, এই যে নদী মানে হচ্ছে একটা ইন্দাস, তারপর হচ্ছে কি না আছে ঝিলাম। ইন্দাসের পর ঝিলাম নদী, ইন্দাসের পর ঝিলাম নদী, ঠিক আছে। ঝিলাম নদীর পর আবার একটা নদী গেছে, ঝিলাম নদীর পর এটা কি গেছে, এটা যে গেছে এটাকে বলবো আমরা রাভি নদী। ইন্দাস, ঝিলাম, রাভি। তারপর আবার একটা নদী গেছে, ইন্দাস, ঝিলাম, রাভি। রাভির পর কি গেছে, রাভি নদীর পর কি গেছে না হচ্ছে ব্যাস নদী। রাভির পর গেছে কি না আছে ব্যাস। ইন্দাস, ঝিলাম, রাভি, ব্যাস। তারপর কি না আছে আর একটা নদী গেছে, ব্যাস। ব্যাসের পর কি না আছে যে নদীটা গেছে তার নাম কি না আছে সতলুজ। সতলুজ। তো ফ্রেন্ড এই যে নদীগুলো আছে, এই নদীর আগের কি নাম ছিল সেটা তো আমি নদী ক্লাসে পড়াবো। তো এখানে আমি শুধু দোয়াবটা বোঝানোর জন্য তোমাদের এটা বলছি, ঠিক আছে। ইন্দাস, ঝিলাম, চিনাব, রাভি, ব্যাস, সতলুজ। আচ্ছা, 1 2 3 4 5। ইন্দাস, ঝিলাম, চিনাব। আচ্ছা ফ্রেন্ড এটা হবে চিনাব নদী, ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে। ইন্দাস, ঝিলাম, চিনাব,
চিনাব নদী, ইন্দাস, ঝিলাম, চিনাব, চিনাবের পর আছে রাভি নদী, কি আছে রাভি নদী, তারপর কি না আছে ব্যাস নদী, চিনাব, রাভি, ব্যাস, তারপর আছে কি না আছে আর একটা নদী গেছে, তারপর যে নদীটা গেছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সতলুজ রিভার। হ্যাঁ, সতলুজ, সতলুজ নদী, ওই দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলোকে বলবো কি না আছে, এই যে পাঁচটা নদী ঝিলাম, চিনাব, রাভি, ব্যাস, সতলুজ, এই পাঁচটা নদীকে একত্রে আমরা কি বলবো, এটা পাঞ্জাবে অবস্থান করে বলে এটাকে এই পাঁচটা নদীর নাম, পাঁচটা নদীর জন্য এই পাঞ্জাব নাম করা হয়ে গেছে। ঠিক আছে, এবার এই যে মাঝখানের যে সমভূমি, এই যে সিন্ধু আর হচ্ছে ঝিলাম, এই মাঝখানের যে সমভূমি এটাকে বলবো দোয়াব, এই যে সমভূমি এটাকে বলবো দোয়াব। ঠিক আছে ফ্রেন্ড, এই যে নদী আছে, এটা একটা নদী, এটা একটা নদী, এইসব নদী, এই নদীর মাঝখানে যে অংশটা এটাকে আমরা বলবো দোয়াব। তো সিন্ধু ও ঝিলাম নদীর মাঝখানে যে দোয়াবটা আছে সেটাকে কি বলবো আমরা, সিন্ধু দোয়াব বলবো, সিন্ধু দোয়াব, সিন্ধু দোয়াব, সিন্ধু দোয়াব। গাছ আছে, হ্যাঁ এগুলো তো গাছ, সমভূমি মানে আছে গাছ, গাছপালা থাকবে এইসব গাছ। ঠিক আছে, এটা হচ্ছে সিন্ধু দোয়াব, বোঝা গেল, বোঝা গেল সিন্ধু দোয়াব। এবার ঝিলাম আর চিনাবের মাঝখানে যে আছে সেটাকে কি বলবো, এদিকে আমি লিখে দিই ভালো হবে। ঠিক আছে, তোমাদের বুঝতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। এর যে মাঝখানে এটাকে কি বলবো, ঝিলাম আর চিনাবের যে মাঝখানে আছে সেটাকে কি বলবো, সেটাকে বলবো চার্জ দোয়াব, চার্জ দোয়াব, চার্জ দোয়াব। ঠিক আছে, সমভূমি মানে এই যে গাছ টাছ থাকছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে চার্জ দোয়াব। এবার চিনাব আর রাভির এই নদীর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, চার্জ দোয়াবের পর এটাকে বলবো আমরা রেচনা দোয়াব। সেটা বলবো কি না আছে রেচনা দোয়াব। ঠিক আছে, এটা হচ্ছে রেচনা দোয়াব। এরপর এই যে রাভি আর হচ্ছে ব্যাস, এই যে রাভি আর হচ্ছে ব্যাস এর যে মাঝখানে যে আছে সেটাকে আমরা কি বলবো, এই যে মাঝখানের যে দোয়াবটা এটাকে আমরা বলবো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা বারি দোয়াব, বারি দোয়াব। এবার ব্যাস আর হচ্ছে সতলুজ, এই যে নদীগুলোর মাঝখানে যে দোয়াবটা আছে মানে এগুলা গাছ ধরে নাও। ঠিক আছে, মাঝখানে যে দোয়াবটা আছে এটাকে আমরা বলবো কি, এটাকে বলবো আমরা বিশ দোয়াব। ঠিক আছে, তো ফ্রেন্ড কোশ্চেন আসে এর থেকেই, এর থেকে তোমরা একটা মতো কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা একেবারে মুখস্থ করে নাও। প্রথম যেটা কি দেখলাম আমরা, সিন্ধু নদী আর হচ্ছে ঝিলাম নদীর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা বলবো সিন্ধু দোয়াব। এবার ঝিলাম নদী আর হচ্ছে চিনাব নদীর মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো চার্জ দোয়াব। এবার চিনাব রিভার আর হচ্ছে রাভি রিভারের মধ্যে যে মাঝখানে যে দোয়াবটা আছে সেটাকে বলবো রেচনা দোয়াব। আর হচ্ছে রাভি রিভার আর হচ্ছে ব্যাস রিভারের মাঝখানে যে দোয়াবটা আছে সেটাকে বলবো বারি দোয়াব। এবার ব্যাস রিভার আর হচ্ছে সতলুজ রিভারের মাঝখানে যেটা আছে সেটাকে বলবো বিস্ত রিভার।
বিষ দোআব। ঠিক আছে, তো বোঝা গেল এটা। এবার যেহেতু এই যে মাঝখানে যে এতগুলো দোআব আছে, ঠিক আছে, এগুলা কেমন প্রকৃতির হবে? এগুলো হচ্ছে ফার্টাইল হবে, অর্থাৎ কি না আছে পলিমৃত্তিকাযুক্ত, পলি নয় সরি উর্বর মৃত্তিকা হবে এগুলো। ঠিক আছে, এগুলো কেমন হবে? এই যে এইসব মৃত্তিকাগুলো কেমন হবে না আছে উর্বর উর্বর প্রকৃতির হবে, উর্বর মৃত্তিকা হবে। কেন উর্বর মৃত্তিকা হবে? তার কারণটা হচ্ছে নদীগুলো যখন এরকম বয়ে যাচ্ছে তো তার সাথে সাথে তো তার কিছু অংশ তো মানে নদী তার ক্ষয়কার্যের ফলে তার কিছু অংশ তো নিয়ে চলে যাবে। এবার সেগুলো নিয়ে গিয়ে করবেটা কি? করবে সেই নদীর সাইডে সাইডে জমা করবে। যেহেতু সাইডে সাইডে জমা করবে তখন প্রত্যেক বছর নতুন পলিমাটির তৈরি হবে, নতুন নতুন পলিমাটির তৈরি হবে। ঠিক আছে, যেটাকে আমরা খাদার পড়েছি, আমি মানে এর আগের ক্লাসে তোমাদের বলেছি যে খাদার কী জিনিসটা, সেগুলো কি হচ্ছে না আছে সাইডে সাইডে জমা করছে, সেগুলো খাদার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নতুন পলিমাটি তৈরি হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু পলিমাটি তৈরি হবে এ জায়গায় কী চাষ ভালো হতে পারে? এ জায়গায় তোমার হতে পারে যে চাষ, সেটা হচ্ছে কি না আছে ধান চাষ ভালো হবে। ধান চাষ, যদিও ধান চাষের জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। ঠিক আছে, তো ধান চাষটাও মোটামুটিভাবে হয়, কিন্তু বেশি যেটা হয় উর্বর মৃত্তিকা যেহেতু তার জন্য কী ভালো হয় না আছে গম ভালো হবে। ঠিক আছে, গম ভালো হবে, ধান গম জবও ভালো হয়। ঠিক আছে, তো বেশিরভাগ হয় কি না আছে গম। তোমরা দেখবে যে প্রথম যখন সবুজ বিপ্লবটা হয়, ঠিক আছে, সবুজ বিপ্লবের সবথেকে বেশি যে জায়গাটা উন্নতি করেছে সেটা কি না আছে, সেটা হচ্ছে পাঞ্জাব বেশি উন্নতি করেছে। ঠিক আছে, তাহলে কি না আছে প্রথম সবুজ বিপ্লব কোথায় হয়? পাঞ্জাবে হয়। পাঞ্জাবে এখানে সবুজ বিপ্লব দেখা যায়, এখানে সবুজ বিপ্লবে বেশি সাফল্য আসে। এখানে সবুজ বিপ্লবে বেশি সাফল্য আসে। ঠিক আছে, আর এই সবুজ বিপ্লবটা আনে কে? এই সবুজ বিপ্লবটা আনে নরম্যান বরলং। নরম্যান বরলং। ঠিক আছে, তো ফ্রেন্ড এটা ছিল কি না আছে, এটা হচ্ছে পাঞ্জাব সমভূমি। তোমরা আশা করি বুঝতে পারলে যে পাঞ্জাব সমভূমির ব্যাপারটা কি। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। এরপর আমরা যাব কি না আছে রাজস্থানের সমভূমিতে যাব। ঠিক আছে, ঠিক আছে, ওই দেখা যাচ্ছে। তো এরপর দেখো কি না আছে রাজস্থান সমভূমি। ঠিক আছে, এরপর পড়বো আমরা রাজস্থান সমভূমি। তো ফ্রেন্ড রাজস্থানটা যে আছে ভারতের, যদি আমরা ম্যাপটা দেখি, ঠিক আছে, এক সেকেন্ড, সেটা আছে। এবার রাজস্থানটা অবস্থান করে কোথায়? রাজস্থানটা অবস্থান করে কোথায় না আছে এই জায়গাটা জুড়ে আছে রাজস্থান। ঠিক আছে, এই জায়গাটা জুড়ে আছে রাজস্থান। ঠিক আছে, এবার রাজস্থানে ফ্রেন্ড একটা পাহাড় আছে, তোমাদের সেটা বলেইছি। এইরকম সোজা একটা আছে কি না আছে পাহাড় আছে। ঠিক আছে, রাজস্থানে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম কি? যেই পাহাড়ের নাম হচ্ছে আরাবল্লী পাহাড়। ঠিক আছে, আরাবল্লী পর্বত, আরাবল্লী
যে পর্বতের নাম কি না আছে আরাবল্লী পর্বত। বোঝা গেল? তো ফ্রেন্ড তোমরা মানে কমন সেন্সে ভাবার চেষ্টা করো, লজিক্যালি বোঝো যে এদিকে আছে কি না আছে, এদিকে আছে আরব সাগর, আরব সাগর, আর এদিকে আছে কি না আছে, এদিকে আছে কি না আছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর। ফ্রেন্ড যখন বৃষ্টিপাত হয়, ঠিক আছে, ভারতে বেশি বৃষ্টিপাত হয় কোন দিক থেকে আসে না, এসে এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি এসে বৃষ্টিপাত ঘটায়, ঠিক আছে। তো ফ্রেন্ড আর এদিক থেকেও মোটামুটি হয়, কিন্তু খুব বেশি না, কারণ এখানে যে পর্বত আছে এখানে লেগে আটকে যায়, যার জন্য বেশি বৃষ্টিপাত ঘটাতে পারে না। তো যখন মৌসুমি বায়ুটা যাবে, মৌসুমি বায়ু যদি যাবে কীরকম যাবে, এদিকে তো আছে না আরব সাগরটা আছে, তো এরকম সোজাসুজি যাবে, এও আসবে, সোজাসুজি আসবে। যদি দেখা যায় এর যে দূরত্বটা বঙ্গোপসাগর থেকে আসতে আরব সাগরের যে দূরত্বটা অনেক দূরে, তো যখন বৃষ্টি আসবে, বৃষ্টির জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা কমে যাবে এই রাজস্থান পর্যন্ত আসতে, যদিও আসে পৌঁছেও যায়, মানে হালকা হালকা বৃষ্টি হবে। তো ফ্রেন্ড এই যে রাজস্থানের যে পূর্বের যে জায়গাটা, অর্থাৎ কি না আছে পূর্বের যে জায়গাটা, রাজস্থানের যে পূর্ব দিকটা, এই যে পূর্ব দিকটা, এটা কেমন হবে, এটা কোনো রকমের চাষযোগ্য জায়গা হবে, ঠিক আছে। তো ফ্রেন্ড পূর্বে কি হয় না আছে, চাষবাস হয়, মোটামুটি চাষ হয়, ঠিক আছে, পূর্বে চাষ হয়। এবার পশ্চিমে যে জায়গাটা, তো এখানে তো আরাবল্লী পর্বত আছে, আরাবল্লী পর্বত কি করে, আরাবল্লী পর্বত সবগুলোকে আটকে দেয়, এদিকের যে জলীয় বাষ্পটাকে পুরোপুরি আটকে দিল, আর এদিকেরটা তো সোজাসুজি চলে যাচ্ছে, মানে সমান্তরালে চলে যাচ্ছে, যার ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই হচ্ছে না। তো এই জায়গাটা যে থাকছে, এই যে জায়গাটা থাকছে, এই জায়গাটা কেমন হয়ে যাবে, এটা হচ্ছে মরুভূমিযুক্ত এরিয়া হয়ে যাবে, মরুভূমিযুক্ত এরিয়া হয়ে যাবে, কারণ এখানে বৃষ্টিপাতই হবে না, তো মরুভূমি তো হওয়া স্বাভাবিক, ঠিক আছে। তাহলে কি না আছে, এই যে পশ্চিম ভাগটা হবে কেমন, পশ্চিম ভাগটা হবে কেমন না আছে মরুস্থলীয়, মরুস্থলীয় কেমন হবে না আছে মরুস্থলীয়। তাহলে বোঝা গেল যে এখানে মরুভূমি হওয়ার কারণটা কি, এখানে মরুভূমি হওয়ার কারণটা হচ্ছে যে এখানে তোমার বৃষ্টি হয় না বলে এখানে জায়গাটা মরুভূমি হয়ে গেছে, ঠিক আছে। তো আর এদিকে বৃষ্টিপাত হয়, এদিকে যেহেতু বৃষ্টিপাত হয়, যাই হোক কম বেশি করে একটু একটু চাষবাস হয়, ঠিক আছে। আর এদিকে নদীর থেকে চেষ্টা করা আছে যে ক্যানেল এনে যে মরুভূমির পশ্চিম দিকটা যে আছে সেই জায়গাটাকে কিছুটা চাষবাস যাতে করা যায়, তার জন্য চেষ্টা চলছে, ঠিক আছে। এটা ছিল কি না আছে রাজস্থানের সমভূমি, ঠিক আছে। তো এগুলো অবশ্যই সমভূমি, তোমরা বুঝতে পারলে যে সমভূমি জিনিসটা কি, তোমাদের তো বলেইছি, ঠিক আছে। সমান যে ভূমি সেটাকে বলবো আমরা সমভূমি। তো রাজস্থানের ব্যাপারটা এই বুঝলে, ঠিক আছে। এবার দেখবো কি না আছে গাঙ্গেয় সমভূমি। এবার দেখবো কি না আছে গাঙ্গেয় সমভূমি। তো ফ্রেন্ড এ হচ্ছে গঙ্গা নদী, ঠিক আছে, এটা কি না আছে গঙ্গা নদী, এটা গঙ্গা নদী। ঠিক আছে, দিয়ে বঙ্গোপসাগরে চলে গেছে, একটা বঙ্গোপসাগরে আর একটা বাংলাদেশে চলে গেছে, আর একটা শাখা বাংলাদেশে চলে গেছে, ঠিক আছে। এবার এই যে সমভূমিটা, এটাকে আমরা কিছু ভাগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। গাঙ্গেয় সমভূমিটাকে আমরা কিছুটা ভাগ করে নিতে পারি, নদীর উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতিতে আমরা ভাগ করে নেব, ঠিক আছে। যদি আমরা দেখি উচ্চগতিটা কি আছে, নদী চ্যাপ্টারে তো অবশ্যই আমরা ডিটেলে পড়বো, এটা জাস্ট একটা হিমস দেওয়া থাকলো যে কিভাবে হচ্ছে, আর হচ্ছে সমভূমিটাকে বোঝানোর জন্য তোমাদের এ করছে, ঠিক আছে। তো নদীটা যে আছে এখানে কি আছে, উত্তরাখণ্ড থেকে আছে, কি না আছে উত্তরাখণ্ড আছে, উত্তরাখণ্ডের পর কি আছে না আছে ইউপি আছে, বিহার আছে,
এগুলা কি, এগুলা আছে, এগুলা কি না আছে, এগুলা আছে নদীর উচ্চ গতি, ঠিক আছে। এবার মধ্যগতিটা কি, মধ্যগতিটা কি, মধ্যগতিটা যে আছে তোমার বিহার আছে, মধ্যগতি হচ্ছে কি না আছে বিহার আছে, বিহারের পর কি না আছে এদিকে একটু কোথায় এসছে, ঝাড়খণ্ডেও চলে এসছে, হ্যাঁ ঝাড়খণ্ড, বিহার ও ঝাড়খণ্ড এই জায়গাগুলো চলে এসছে। উচ্চগতি, মধ্যগতি আর হচ্ছে নিম্নগতিটা কোথায় আছে, নিম্নগতিটা কোথায় আছে, নিম্নগতিটা যে আছে ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পর তো এই জায়গায় চলে এসছে এবার একেবারে, মানে বঙ্গোপসাগরে পড়ে গেছে, কি না আছে ওয়েস্ট বেঙ্গলে আছে, ঠিক আছে। নিম্নগতিটা আছে ওয়েস্ট বেঙ্গলে, বোঝা গেল। এবার যেহেতু এই নদী, নদী এই যে নদী গঙ্গা নদীটা কি জানো তো, গঙ্গা নদীটা হচ্ছে ভারতের সবথেকে লম্বা নদী, ঠিক আছে। এখানে আমি লিখেই দিই, ইম্পর্ট্যান্ট এটা, কি না আছে ভারতের সবথেকে লম্বা নদী, ভারতের সবথেকে লম্বা নদী, ভারতের সবথেকে লম্বা নদী। এর দৈর্ঘ্যটা হচ্ছে কত না আছে 2525 কিলোমিটার, ঠিক আছে। এর এটা এর যে দৈর্ঘ্যটা, তো যেহেতু নদীটা লম্বা হবে, 15 মিনিট হলো তো, বেশি আর করব, ঠিক আছে। যেহেতু নদীটা লম্বা হবে, যেহেতু নদীটা লম্বা, ঠিক আছে, সেহেতু কি না আছে, হ্যাঁ ঠিক আছে আর কত আসামটা আছে। আচ্ছা, যেহেতু নদীটা লম্বা আছে সেহেতু নদীটা কেমন হবে, নদীটা কি নিয়ে আসবে, তো নদী নুড়ি কাঁকর বালি নিয়ে এসে কী করবে না আছে এই পার্শ্ববর্তী জায়গাগুলোয়, এইসব জায়গাগুলোয় জমা করবে, ঠিক আছে। যেহেতু এইসব জায়গাগুলো জমা করবে, এগুলো কেমন হবে না আছে, এগুলো হচ্ছে ফার্টাইল হবে, উর্বর হবে, ঠিক আছে। পলিযুক্ত মাটি এই জায়গাগুলো থাকবে, তো এগুলো কেমন হচ্ছে চাষযোগ্য হয়ে উঠবে, ঠিক আছে। তো ফ্রেন্ড এই জন্য কী হয় না আছে নদীর এই দিকটা চাষযোগ্য ইয়ে আছে, মানে চাষ বেশি হয়। যেহেতু চাষ বেশি হয় সেহেতু জনসংখ্যা বেশি হবে, ঠিক আছে। যেখানে চাষ বেশি সেখানে জনসংখ্যা বেশি। তোমরা দেখবে যে সিকিমে কি জনসংখ্যা বেশি, সিকিমের জনসংখ্যা এতটা বেশি না, কারণ কি চাষবাস বেশি হয়। তোমরা দেখবে জনঘনত্ব সব থেকে বেশি কোথায় না আছে, তোমার হচ্ছে এটা এখানে কি আছে বিহারে জনঘনত্ব বেশি আছে। কিসের জন্য জনঘনত্ব বেশি আছে, এই যে ব্যাপার চাষবাস বেশি হবে। কারণ তোমরা জানো যে ভারত হচ্ছে এক কি কৃষি প্রধান দেশ, তো যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষির ওপর ডিপেন্ড করে চলতে হয়, তো সেহেতু কি না আছে এই জায়গায় জনসংখ্যা বেশি। তোমরা দেখবে জনঘনত্ব বেশি। ইউপিতে কি না আছে জনসংখ্যা বেশি, কিসের জন্য জনসংখ্যা বেশি, কারণ চাষবাসের ওপর ডিপেন্ড করে আমাদের ভারত চলছে, তার জন্য জনসংখ্যা বেশি, বোঝা গেল। তো ফ্রেন্ড এই জায়গাগুলো এগুলো কি না আছে চাষযোগ্য জায়গা, এখানে বেশি চাষবাস হয়, বোঝা গেল। এখানে উর্বর মৃত্তিকা, তো সবথেকে বেশি উর্বরতাটা কোথায় দেখা যাবে, কারণ এই জায়গাটা যে এই উপরটা যে আছে, উপরটা কিন্তু কি না আছে পাহাড়ি এলাকা, ঠিক আছে। যার জন্য এখানে উপর যে জায়গাটা, উপর জায়গাটা তেমন একটা, এর যে উপরে অর্থাৎ উত্তর যে জায়গাটা, উত্তরে তেমনভাবে কোনো চাষবাস বা ভালো কিছু হয় না, ঠিক আছে। পাহাড়ি এলাকা, যার জন্য চাষবাস তেমন কোনো কিছু হয় না। আর দক্ষিণটায় ভালো চাষ হয়, এর জন্য কি না আছে গঙ্গার যে দক্ষিণ দিকের যে সমভূমি, সেই সমভূমিতে ভালো চাষ হয়, ঠিক আছে। তাহলে কি না আছে তোমরা লিখো গঙ্গার দক্ষিণের সমভূমি, গঙ্গার দক্ষিণের সমভূমিতে ভালো চাষ হয়, ভালো চাষ হয়, ঠিক আছে। অর্থাৎ উর্বর মৃত্তিকা যদি তোমরা দেখতে পাও, এই যে গঙ্গার দক্ষিণের সমভূমি খুবই উর্বর, ঠিক আছে। তো এটা একটা গেল। এরপর আমরা দেখে নেব কি না আছে আসাম সমভূমি। ফ্রেন্ড আসাম যে সমভূমিটা আছে যে চায়না থেকে এসছে, ঠিক আছে। মানে আসামের যে নদীটা, এটা একটা নদী এসছে, ব্রহ্মপুত্র নদী এসছে। এই ব্রহ্মপুত্র নদীটা কোথা থেকে না আছে চায়না দিয়ে আসছে, ঠিক আছে, দিয়ে এখানে এরকমভাবে পড়ছে, ঠিক আছে। অরুণাচল প্রদেশের কাছে ইউটার্ন নিয়েছে, ঠিক আছে, এরকম বেঁকে এসছে। তো এটা আমরা কি বলতে পারি,
এই যে ব্রহ্মপুত্র নদীটা আসামে যেহেতু আসছে, এই জায়গায় যেহেতু জমা হচ্ছে, তো অনেক নুড়ি কাঁকর বালি ইত্যাদি এনে এনে কোথায় জমা করছে? এই আসামেই জমা করছে, ঠিক আছে। যার ফলে এই জায়গাটা কেমন হয়ে যাচ্ছে? উঁচু হয়ে যাচ্ছে, উঁচু হচ্ছে। এবার নদীর যেহেতু মোহনা উঁচু হয়ে যাচ্ছে, তাহলে কি নদী এই ডাইরেকশানে বইছে, ঠিক আছে, নদীর এই ডাইরেকশানে বইছে। নদী কোন দিকে বইবে? যেদিকে ঢালু পাবে সেদিকে বইবে। এবার নদী যদি বয়ে এসে এসে এই জায়গায় যদি এরকম করে দেয়, মানে একটা উঁচু জায়গায় পরিণত করে দেয়, তাহলে নদীর জলটা যাবে কোথায়? নদীর জলটা এই সাইড দিয়ে বেরানোর চেষ্টা করবে, এই সাইড দিয়ে বেরানোর চেষ্টা করবে, ঠিক আছে। যখন সাইড দিয়ে বেরানোর চেষ্টা করবে, তো ফ্রেন্ড কী হবে? পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, পার্শ্ববর্তী এলাকাগুলো কী হবে? বন্যা প্রবণতা দেখা যাবে, ঠিক আছে। তাহলে কি না আছে? পার্শ্ববর্তী এলাকাগুলো কি হচ্ছে? আসামের যে পার্শ্ববর্তী এলাকাগুলো কী হচ্ছে? বন্যা হচ্ছে। কিসের জন্য? বুঝতেই পারলে যে এখানে বেশিরভাগ পরিমাণে জমা করে দিচ্ছে, কি না আছে? নুড়ি কাঁকর বালি ইত্যাদি জমা করে একটা সমভূমি তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, মানে একটা বদ্বীপের মতো তৈরি করে দিচ্ছে, যার জন্য এখানে কি হচ্ছে? বেশি কি না আছে? বন্যা দেখা যায়, বেশি বন্যা হয়, ঠিক আছে। এবার এই যে বদ্বীপ যে তৈরি করছে, এই বদ্বীপ যে তৈরি করছে, এই বদ্বীপটা কিন্তু ভারতের সবথেকে বড়, ভারত তথা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় নদীদ্বীপ কাকে বলা হয়? অর্থাৎ বিশ্বের সবথেকে বড় নদীদ্বীপ হচ্ছে, বড় নদীদ্বীপ কি না আছে? ব্রহ্মপুত্রের নদীদ্বীপ, অর্থাৎ কি না আছে? মাজুলি। এর নামটা কি? এর নামটা কি না আছে? এর নাম হচ্ছে মাজুলি, মাজুলি, ঠিক আছে। এই যে মাজুলি যে নদীদ্বীপটা আছে, এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় নদীদ্বীপ। কোন নদীর দ্বীপ? মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর যে দ্বীপটা হয়েছে সেটা হচ্ছে মাজুলি, সব থেকে বেশি। এবার এই জায়গা কিনা আছে চাষবাসের জন্য খুবই উপযোগী, এখানে চাষবাস মোটামুটিভাবে ভালো হয়, ঠিক আছে, কারণ এখানে জলেরও সমস্যা নেই, আর হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু ক্ষতিও হয়, কিসের জন্য? এই জলের জন্যই ক্ষতি হয়, কারণ কি বন্যা হয়ে যায়, যার জন্য কিনা আছে চাষের ক্ষতি হয়। তো এটা ছিল। এরপর আমরা দেখবো কি না আছে, এরপর আমরা দেখবো যে এক সেকেন্ড, এরপর আমরা দেখবো কি না আছে কোস্টাল যে সমভূমিগুলো আছে, এই যে জায়গাগুলো, এই যে সমভূমিগুলো আছে, এগুলো হয়তো সমভূমি, ঠিক আছে, না সমভূমিটা এদিকে না, উল্টা হয়ে গেল, এটা তো বঙ্গোপসাগর, ঠিক আছে। এই যে সমভূমিগুলো আছে, ঠিক আছে। তোমাদের এখানে ভালো করে একটা ছবি এঁকে দেখিয়ে দিই, তো এর আগে ছবিটা তো এঁকেছি অনেকবার, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে কি না আছে? পশ্চিমঘাট, পশ্চিমঘাট। এটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, হ্যাঁ। আর হচ্ছে এটা কি? পূর্বঘাট, পূর্বঘাট। এবার হ্যাঁ, তো এইগুলা কি? এটা হচ্ছে আরব সাগর, আর মোছা হয়ে গেছে, সরি। এটা হচ্ছে কি না আছে? এটা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে কি না আছে? আরব সাগর, এটা আছে আরব সাগর, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এটা কি? এই যে জায়গাটা, এটা কি? এটাকেই বলা হচ্ছে কি না আছে? সমভূমি, ঠিক আছে, সমভূমি, এটা হচ্ছে সমভূমি। এবার এইদিকে কি না আছে? পূর্বঘাটের যে আছে, এই যে জায়গাটা, এটাকে কি বলবো? এটা হচ্ছে একটা সমভূমি,
সমভূমি। ঠিক আছে, দেখবে এই যে সমভূমি যে জায়গাটা, যে সমভূমিতে ভালো চাষবাস হয়, কোনো অসুবিধা নেই, কারণ এখানে তো ডাইরেক্ট জলের কোনো সমস্যাও হচ্ছে না, আর এখানেও জলের কোনো সমস্যা হচ্ছে না। যখন ক্ষতি হবে ভালোভাবেই হবে, আর যখন চাষ হবে ভালোভাবেই চাষ হবে। ঠিক আছে, এটা ছিল দক্ষিণের যে দক্ষিণ বলছি, তোমার হচ্ছে কোস্টাল লাইনের যে প্লেন এরিয়াটা, সেটা হচ্ছে এইটা। বোঝা গেল তোমাদের? এতটা তোমরা বুঝতে পারলে? তো ফ্রেন্ড, এটার বলার আর কোনো কিছুই নেই, এক্সট্রা তো আর কোনো কিছু এখানে বলার মতো নেই। যখন মাটি পড়াবো, যখন তোমাদের এগ্রিকালচার পড়াবো, এগুলো তো ডিটেলে পড়াবো। এটা তো জাস্ট একটা ওপরে ওপরে হয়ে গেল, কিন্তু কর্মমণ্ডল সেগুলো তো সে পড়ানো হয়ে গেছে অলরেডি। তো এগুলো যখন পড়াবো, এরপরে আবার ডিটেলে পড়ানো হবে। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে।